আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্পে আমরা দেখতে চলেছি এক মর্মান্তিক সত্য ঘটনা, যেখানে তিনজন পাইলট সোজা সমুদ্রে গিয়ে ক্র্যাশ ল্যান্ড করে। তো এই বিশাল ক্র্যাশের পরে তারা বেঁচে তো যায়, কিন্তু এই বিশাল সমুদ্রে তারা বাঁচবে কিভাবে? চলুন দেখে আসি সেই দম বন্ধ করে দেয়া সত্য ঘটনাটা। গল্পের শুরুতে আমরা 1942 সালের সময়কাল দেখতে পাই, যেখানে প্রশান্ত মহাসাগরে আমেরিকান নেভির প্রায় 2000 সৈন্য জাপানে হামলা করার প্রস্তুতি নিচ্ছিল। এই মিশনের অংশ হিসেবে আমেরিকান ফাইটার প্লেনের একটা দল সোজা জাপানের দিকে রওনা দিয়ে দেয়। এদের মধ্যে একটা ফাইটার প্লেন লিড করছিল চিফ হ্যারল্ড ডিকসন, যে কিনা একজন অভিজ্ঞ নেভি পাইলট ছিল। তার সাথে আরও দুজন সৈন্য ছিল, রেডিওম্যান টনি প্যাস্তেলা আর বম্বার্ডিয়ান জিন আলড্রিচ। তাদের প্লেনটা বিশাল প্রশান্ত মহাসাগরের বুক চিরে বাতাসের বেগে এগিয়ে চলতে থাকে। ঠিক তখনই আলড্রিচ খেয়াল করে যে রাডারে আসা সকল সিগন্যাল গায়েব হয়ে গেছে। এই বিষয়টা সে সাথে সাথে পাইলটের সিটে বসে থাকা হ্যারল্ডকে জানিয়ে দেয়, কিন্তু তার দিক থেকে কোনো উত্তরই আসে না। কিন্তু প্যাস্তেলা যখন হ্যারল্ডের সিটের পেছনে দুবার নক করে, তখন হ্যারল্ড বলে যে তোমরা কোনো চিন্তা করো না, সিগন্যাল গায়েব হয়ে গেছে, কিন্তু এখন আমাদের বাতাসের গতি আর সমুদ্রের ঢেউয়ের হিসাব করে প্লেন ওড়াতে হবে। তো হ্যারল্ডের কথা শুনে প্যাস্তেলা তার রিডিং ডিভাইস দেখে হ্যারল্ডকে বলে দেয় যে সমুদ্রের ঢেউ অনুযায়ী সঠিক দিক হলো পূর্ব দিক। এটা জানার পরে হ্যারল্ড প্লেনটাকে পূর্ব দিকে ঘুরিয়ে দেয়। তো কিছুক্ষণ পর হ্যারল্ডের নজর আবার ইন্ডিকেটরে পড়ে যায়। সে দেখতে পায় যে প্লেনের ফুয়েল প্রায় শেষ হয়ে এসেছে, জাহাজটা যে কোনো মুহূর্তে ক্র্যাশ হতে পারে। তাই সে সাথে সাথে তার সঙ্গীদেরকে বলে, বয়েস তৈরি হয়ে যাও, ফুয়েল শেষ হবার আগে আমাদের ইমার্জেন্সি ওয়াটার ল্যান্ডিং করতে হবে, তাড়াতাড়ি দরকারি জিনিসপত্র সব এক জায়গাতে করে নাও। এরপর হ্যারল্ড কোনো দেরি না করে বিমানটাকে সমুদ্রে নামিয়ে দেয়, আর কোনো রকমে তারা তিনজন সেই ডুবন্ত বিমান থেকে বেরিয়ে আসে। হ্যারল্ড নিজের সাথে রাবারের তৈরি একটা রাফট রেখেছিল, যেটাতে বাতাস ভরে নৌকার রূপ দেয়া যেত। আর এই ভয়ঙ্কর সমুদ্রে এই একটা মাত্র রাফট তাদের জীবনটা বাঁচাতে পারে। তাই হ্যারল্ড সাথে সাথে সেই রাফটের ব্যাগটা বের করে ফেলে, আর বাতাস ভরতে সেই ব্যাগটা ফুলে রাফটের আকার নিয়ে নেয়। এখন সেটা নৌকা হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু ওটার ভেতরে ওঠার আগে সমুদ্রের বড় বড় ঢেউ রাফটাকে উল্টে ফেলে। তো অনেক কষ্ট করার পরে ফাইনালি ওই তিনজন রাফটাকে সোজা করে ওটার উপরে উঠতে সক্ষম হয়। আর রাফটের ভেতরে তিনজনের জায়গা আসলে অনেকটাই কম ছিল, তাই তিনজন কোনো রকমে গুটিসুটি মেরে ওখানেই শুয়ে পড়ে। আর এখানে কথাবার্তার সময় হ্যারল্ড জানায় যে রেস্কিউ টিম সকালের মধ্যেই আমাদের উদ্ধার করতে চলে আসবে, সুতরাং তোমরা কেউ কোনো চিন্তা করো না। আর এখন পরদিন সকালে ঘুম ভাঙার পরে হ্যারল্ড, প্যাস্তেলা আর আলড্রিচ অনেক আশা নিয়ে রেস্কিউ টিমের অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তারা আসার কোনো আলোই দেখতে পায় না। আর তখনই হঠাৎ আলড্রিচ দূরের আকাশে একটা রেস্কিউ টিমের প্লেন দেখতে পায়। হ্যারল্ড জানায় যে এটা নেভি রেস্কিউ প্লেন, এটা নিশ্চয়ই আমাদেরকেই খুঁজতে এসেছে। হ্যারল্ড বলে যে আমাদের ইশারা করে বোঝাতে হবে যে আমরা এখানেই আছি, তা না হলে কিন্তু ওরা চলে যাবে। প্যাস্তেলা, আলড্রিচ তোমরা জলদি করো, প্যারাশুট আর ফায়ার ফ্লেম ব্যবহার করে রেস্কিউ টিমের দৃষ্টি আকর্ষণ করো। আলড্রিচ আর প্যাস্তেলা তাকে জানায় যে গতকাল ফাইটার প্লেন থেকে বেরোনোর সময় ওই জিনিসগুলো প্লেনের ভেতরেই রয়ে গিয়েছিল। এখন আসলে তাদের কাছে এমন কিছুই নেই যা দিয়ে তারা পাইলটদের নিজের উপস্থিতির সিগন্যাল দিতে পারবে। তাই তারা অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু রেস্কিউ প্লেনটা তাদের চোখের আড়াল হয়ে যায়। প্লেনটা এখন চলে গেছে। এটা দেখে তিনজনের আশায় একেবারে পানি পড়ে যায়। তারা হতাশ হয়ে রাফটের উপরেই বসে থাকে। এটা দেখে আলড্রিচ বলে যে হতে পারে ওরা আমাদের দেখেছে আর এখন ওরা সাহায্য আনতে গেছে। এই কথা শুনে হ্যারল্ড উত্তর দেয় যে না, ওরা আমাদের দেখেইনি, ওরা আর ফিরেও আসবে না, কারণ যুদ্ধের সময় রেস্কিউ প্লেন এক জায়গাতে দ্বিতীয়বার আর ফেরে না। তাদের কাছে এখন না তো কোনো দরকারি যন্ত্রপাতি আছে, না কোনো খাবার দাবার। তারা বিশাল সমুদ্রের মাঝে একেবারে ফেসে গেছে। এখান থেকে তাদের বাঁচাতে আর কেউ আসবে না। এমন পরিস্থিতি দেখে হ্যারল্ড, আলড্রিচ আর প্যাস্তেলাকে বলে যে আমরা এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি, তাই আমাদের এখন প্রত্যেকটা পদক্ষেপ খুব ভেবেচিন্তে নিতে হবে। যদি বেঁচে থাকতে হয় তবে আমি যে অর্ডার দেব তোমাদের দুজনকে সেটা মানতে হবে। তো দুজনেই হ্যারল্ডের কথায় রাজি হয়ে যায়। হ্যারল্ড আবার বলে যে ঠিক আছে, এখন দেখি আমাদের কাছে কি কি আছে, যা কিছু আছে তার সব কিছু বের করো আর আমার শার্টের উপরে রাখো। প্যাস্তেলা আর আলড্রিচের কাছে বন্দুক, ছুরি, দড়ি এমন আরও বেশ কিছু জিনিসপত্র ছিল।
পাঁচতলা একটা ওয়াটার ব্যাগও খুঁজে পায়। এটা দেখে সবার মুখ উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু তারা দেখতে পায় যে এটাতে আসলে এক ফোঁটাও পানি ছিল না। সব জিনিসপত্র দেখার পরে হ্যারল্ড বলে যে আমাদের এই র্যাফটের উপরে মালপত্র কম রাখতে হবে, তাই আমাদের জুতাগুলো সমুদ্রে ফেলে দেওয়া উচিত। এই কথা শুনে আলড্রিচ আর পাঁচতলা নিজেদের জুতোগুলো পানিতে ফেলে দেয়, কিন্তু হ্যারল্ড নিজের জুতাটা ফেলে না। তারা কিছু একটা জিজ্ঞাসা করার আগে হ্যারল্ড বলে যে হয়তো একজন মানুষের জুতা আমাদের রেখে দেওয়া উচিত, কারণ যদি কোনোভাবে আমরা তীরে পৌঁছাতে পারি তবে হাঁটার জন্য অন্তত এক জোড়া জুতা তো থাকবে। তো এখন রাত হলে তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা পালা করে জেগে জেগে সমুদ্রের উপরে নজর রাখবে, যাতে করে কোনো জাহাজ বা সাহায্যের সংকেত দেখা গেলে তারা দ্বিতীয়বার সেটা মিস না করে ফেলে। তো এখন আলড্রিচ জেগে জেগে পাহারা দিতে থাকে। তারপর হ্যারল্ড নজরদারির দায়িত্ব নেয়, কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরেও তারা সমুদ্রের শান্ত ঢেউ ছাড়া আর কোনো কিছুই দেখতে পায় না। তো এখন পরদিন সকালে হ্যারল্ডের পর এখন পাঁচতলা পাহারায় ছিল। তার চোখেও এখনো পর্যন্ত কোনো কিছুই পড়ছিল না। এখন পাঁচতলা হ্যারল্ডকে জিজ্ঞাসা করে, চিফ, এখন আমাদের পজিশনটা কোথায়? হ্যারল্ড জানায় যে আমরা এখন হাওয়াই থেকে প্রায় 1900 মাইল, সামোয়া থেকে 1000 আর সাউথ আমেরিকা থেকে প্রায় 6000 মাইল দূরে আছি। তারপর সে নিজের শার্টসের একটা সুতো বাতাসে উড়িয়ে বাতাসের গতি বোঝার চেষ্টা করতে থাকে। হ্যারল্ড আরও জানায় যে সমুদ্রের বাতাস 22 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইছে, যেটা একটা সমান তলাযুক্ত রাফটকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। তাদের শুধু একটাই চিন্তা ছিল যে তাদের এই রাফটটা ভাসতে ভাসতে যেন জাপানিদের সামুদ্রিক এলাকাতে চলে না যায়, কারণ সেখানে গেলে তাদের বেঁচেও কোনো লাভ নেই, কারণ জাপানিরা তাদেরকে আলটিমেটলি মেরেই ফেলবে। তো এতক্ষণে আবার তাদের খুব ক্ষুধা পেতে শুরু করেছে, কিন্তু অনেক জিনিসের সাথে সাথে খাবার দাবার সবকিছু ফাইটার প্লেনে রয়ে গিয়েছিল। যদি খুব তাড়াতাড়ি ওরা খাবার বা পানি না পায় তাহলে তাদের বেঁচে থাকার চান্স একেবারেই কমে যাবে। তখনই আলড্রিচের মাথায় আসে যে তাদের কাছে খাবার নেই তো কি হয়েছে, সমুদ্রে তো অনেক মাছ রয়েছে। যদি তারা কোনোভাবে মাছ ধরতে পারে তবে তাদের খাবারের ব্যবস্থাটা হয়ে যাবে। হ্যারল্ড তার কথায় সায় দিয়ে বলে যে তোমার আইডিয়া তো ভালো, কিন্তু আমাদের কাছে তো কোনো ফিশিং রডই নেই। আমরা আমাদের ব্যাগ একবার চেক করে দেখতে পারি। আমাদের ইমার্জেন্সির জন্য কিছু জিনিস তো আমরা রেখেছিলাম, হয়তো ওগুলোর মধ্যে এমন কিছু পাওয়া যাবে যেটা দিয়ে আমরা মাছ ধরার একটা জোগাড় করতে পারবো। এরপর আলড্রিচ যখন ব্যাগ চেক করে তখন সে ওটার ভেতরে একটা দড়ি খুঁজে পায়। এছাড়াও পাঁচতলার কাছে বন্দুকের দুটো ম্যাগাজিন ছিল, যার মধ্যে একটা ম্যাগাজিন থেকে সেই স্প্রিং বের করে সেটা দিয়ে মাছ ধরার একটা বড়শির মতো বানিয়ে ফেলে। তারপর সেই বড়শিটা দড়ির সাথে বেঁধে সেটাকে ফিশিং রডে রূপ দিয়ে দেয়, আর টোপ হিসেবে সে রুমালের একটা ছোট্ট টুকরো ছিঁড়ে হুকে গেঁথে দেয়। এখন এই হুকটা একদম একটা ফিশিং রডের মতো কাজ করছিল। তো এখন আলড্রিচ এই হুকটাকে পানিতে ফেলে দেয়, আর কয়েক মুহূর্ত অপেক্ষা করার পরেই দড়িতে প্রচণ্ড টান পড়ে। আলড্রিচ খুশি হয়ে বলে যে মনে হচ্ছে মাছ ফেসে গেছে। সে দড়িটা নিজের দিকে টানতে থাকে, কিন্তু গায়ের সকল শক্তি লাগানোর পরেও সে ওই মাছটাকে উপরে তুলতে পারছিল না। হয়তো তার বড়শিতে মাছের বদলে এমন কোনো জীব ছিল যার শক্তি আলড্রিচের চেয়েও বেশি ছিল। আলড্রিচ আরও জোরে টান দিতেই তার দড়িটাই ছিঁড়ে যায়, আর সে পেছন দিকে ধপাস করে পড়ে যায়। আলড্রিচ আর পাঁচতলা যখন পানিতে উকি দেয় তখন তারা সেখানে কিছুই দেখতে পায় না। আলড্রিচ শুধু একটাই কথা বলে যে মনে হয় পানির নিচে যে ছিল সে আমাদের চেয়েও বেশি ক্ষুধার্ত ছিল। ততক্ষণে সূর্য মাথার উপরে উঠে এসেছে। কড়া রোদ আর ক্ষুধা তিনজনকে একেবারে নাজেহাল করে ফেলেছে। হ্যারল্ড আর পাঁচতলা নিজেদের টি শার্ট মাথার উপরে দিয়ে রেখেছে যাতে করে রোদ থেকে একটু হলেও বাঁচা যায়। অন্যদিকে আলড্রিচ চুপচাপ ফিশিং লাইন পানিতে ফেলে মাছের আশায় অপেক্ষা করছে। এরই মধ্যে পাঁচতলা মুচকি হেসে বলে যে আমার মনে হয়েছিল যে আমি মেডেল পাওয়ার মতো কোনো কাজ করছি, কিন্তু র্যাফটে বসে বসে খিদের জ্বালায় মরে যাওয়া কোনো বাহাদুরির কাজ না। এর উত্তরে হ্যারল্ড হেসে বলে যে মেডেল উপরওয়ালার কাছে দোয়া করো যেন ফিরে গিয়ে আমাদের ফাইটার প্লেনের ক্ষতিপূরণ না দিতে হয়। তো এভাবে আরও 5 দিন কেটে যায়, আর এখনও পর্যন্ত তারা না তো কিছু খেয়েছে আর না কিছু পান করেছে। হঠাৎ করে হ্যারল্ডের মনে পড়ে যায় যে তার পকেটে একটা পেন্সিল আছে। সে ঝট করে পেন্সিলটা বের করে আর নিজের লাইফ জ্যাকেটের উপরে কিছু দাগ কাটতে শুরু করে। আলড্রিচ আর পাঁচতলা অবাক হয়ে তাকে দেখতে থাকে। হ্যারল্ড চুপচাপ লাইফ জ্যাকেটের উপরে একটা ম্যাপ আঁকতে শুরু করে। আলড্রিচ আর পাঁচতলা দেখতে পায় যে হ্যারল্ড এই লাইফ জ্যাকেটের উপরে মানচিত্র আঁকছে। তো এখন কয়েক মুহূর্ত পরে সে আলড্রিচ আর পাঁচতলাকে ওই ম্যাপটা দেখায়।
ম্যাপের একটা বিন্দুর দিকে ইশারা করে হ্যারল্ড বলে যে দেখো এই মুহূর্তে আমরা এখানে আটকে আছি। হ্যারল্ড ম্যাপের সামনের দিকে ইশারা করে বলে যে এই জায়গাতে কিছু ছোট ছোট দ্বীপ রয়েছে যেগুলো আমাদের সব থেকে কাছে। যদি আমাদের র্যাফট এই গতিতেই চলতে থাকে তবে হয়তো আমরা ওই ছোট ছোট দ্বীপপুঞ্জ পর্যন্ত পৌঁছে যেতে পারবো। হতে পারে আমরা ওই দ্বীপগুলোতে পৌঁছানোর পরে কিছু সাহায্য পেয়ে যাব। এই কথা শুনে পাঁচতলা ঘাবড়ে গিয়ে বলে যে যদি বাতাস নিজের দিক বদলে ফেলে তবে তো আমরা ওখানে কখনো পৌঁছাতেই পারবো না। হ্যারল্ড একটু ভেবেচিন্তে বলে যে এই ম্যাপ তখনই কাজে আসবে যখন আমরা বাতাসের উল্টো প্রবাহের সময় র্যাফটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। হ্যারল্ড সাথে সাথে আলড্রিচকে অর্ডার দেয় যেন সে র্যাফটে লাগানো দড়িটা খুলে ফেলে। এরপর সে পাঁচতলার দিকে তাকিয়ে বলে যে ব্যাগে পড়ে থাকা তার দিয়ে একটা ফ্রেম বানাতে, যাতে করে র্যাফট পানিতে বেঁকে না যায়। এরপর দুজনেই হ্যারল্ডের অর্ডার অনুযায়ী কাজ শুরু করে দেয়, আর তারা দড়ির একটা মাথা র্যাফটের সাথে শক্ত করে বেঁধে রাখে, আর অন্য মাথাটা পাঁচতলার বানানো সেই তারের ফ্রেমের সাথে জুড়ে দিয়ে পানিতে ছুঁড়ে মারে। ওই ফ্রেমটা এখন তাদের জন্য একটা সি অ্যাঙ্কার বা সামুদ্রিক নোঙরের মতো কাজ করছিল। আসলে সমুদ্রের বাতাস যদি উল্টো দিকে বইতে থাকে তবে সেটা নিজের সাথে র্যাফটের দিকও বদলে দিতে পারে। এমন অবস্থায় জোড়াতালি দিয়ে বানানো এই নোঙরটাই তাদের র্যাফটাকে স্থির রাখার কাজ করবে। এরপর যখন বাতাস সঠিক দিকে বইতে শুরু করবে তখন তারা সেই নোঙরটা তুলে দেবে, যাতে করে র্যাফট বাতাসের সাথে সাথে সামনে এগোতে পারে। তো কিছুক্ষণ পর বাতাস সঠিক দিকে বইতে শুরু করে, আর আলড্রিচ এবং পাঁচতলা মিলে সেই সি অ্যাঙ্কার সমুদ্র থেকে তুলে ফেলে। হ্যারল্ড তাদেরকে বলে যে আপাতত বাতাস সঠিক দিকে চলছে, ব্যাস একটু বৃষ্টি হয়ে গেলে খাবার পানির ব্যবস্থাটা হয়ে যেত। সমুদ্রের এই লবণাক্ত পানি তো আর আমরা পান করতে পারবো না। এমন অবস্থায় সেই অথৈ সমুদ্রের মাঝে আসার সকল আলোগুলো ঝাপসা হয়ে গিয়েছিল। ক্লান্ত হয়ে তারা উপরওয়ালার কাছে শুধুমাত্র বৃষ্টির জন্য একটু ভিক্ষে করতে থাকে। পানি ছাড়া তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। সেই রাতে আলড্রিচ আর পাঁচতলা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। হ্যারল্ড সেই সময় পাহারায় ছিল, আর তখনই হঠাৎ করে জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। এই কারণে আলড্রিচ আর পাঁচতলারও ঘুম ভেঙে যায়, আর এই তুমুল বৃষ্টি হতে দেখে তারা তিনজনে রীতিমতো খুশিতে নেচে ওঠে। হয়তো উপরওয়ালা তাদের ডাক শুনে নিয়েছে। এরপর তাদের হাতের কাছে যা কিছু ছিল, যেমন জুতা, টুপি, পানির থলি, সেসব কিছুতে তারা বৃষ্টির পানি জমিয়ে ফেলে। আর এখন পরদিন আলড্রিচ আবারও পানিতে হুক ফেলে মাছের আশায় অপেক্ষা করতে থাকে, কিন্তু এখন পর্যন্ত তার হাতে কিছুই আসেনি। তার ধৈর্যের বাঁধ এখন ভাঙতে শুরু করেছে, আর সে বুঝে যায় যে এই ফিশিং রড দিয়ে আসলে কোনো মাছ ধরাই পড়বে না। পেটের জ্বালা মেটানোর জন্য তাকে অন্য কোনো উপায় বের করতেই হবে। এটা ভেবেই সে নিজের পকেট থেকে তার ছুরিটা বের করে ফেলে। আলড্রিচকে এমনটা করতে দেখে হ্যারল্ড সতর্ক হয়ে যায়। সে চড়া গলায় বলে যে ছুরিটা ভেতরে রাখো আলড্রিচ, নইলে তুমি র্যাফটে কিন্তু ফুটো করে ফেলবে। কিন্তু খিদের জ্বালায় পাগল আলড্রিচ শুধুমাত্র তার চোখের সামনে যেন মাছ আর মাংস দেখতে পাচ্ছিল। সে হ্যারল্ডের একটা কথাও শোনে না, আর পানিতে অনাবরত চাকু চালাতে থাকে। তখনই তার চাকুটা কোনো একটা জিনিসের মধ্যে গেঁথে যায়। আলড্রিচ একেবারেই ঘাবড়ে যায়, কারণ তার মনে হয় সে ভুল করে তাদের র্যাফটে চাকু মেরে দিয়েছে। সে হ্যারল্ডের দিকে তাকিয়ে বলে, চিফ, একটা শক্ত জিনিসের মধ্যে আমার চাকু গেঁথে গেছে, মনে হচ্ছে আমি আমাদের রাফটে ফুটো করে ফেলেছি। এটা শুনে হ্যারল্ডের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে আলড্রিচকে চাকুটা না বের করার পরামর্শ দেয়, কিন্তু তখনই আলড্রিচ বুঝতে পারে যে এই জিনিসটার মধ্যে তার চাকু গেঁথে গেছে সেটা আসলে নড়াচড়া করছে। এক মুহূর্তে সে বুঝে যায় যেটা নিশ্চয়ই কোনো জ্যান্ত প্রাণী বা মাছ। তাই সে সাথে সাথে এক ঝটকায় নিজের হাত রাফটের ভেতরে টেনে নেয়, যার ফলে ওই জিনিসটা সোজা ঘুমন্ত পাঁচতলার উপরে গিয়ে পড়ে। আর এই জিনিসটা অন্য কিছু নয়, বরং একটা হাঙরের বাচ্চা ছিল। পাঁচতলা ভয় পেয়ে এক ঝটকায় ঘুম থেকে জেগে ওঠে, আর কিছু না ভেবেই ওই হাঙরটাকে জাপটে ধরে। হ্যারল্ড নিজে ওই হাঙরটাকে কষে চেপে ধরে, আর আলড্রিচ এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের সব শক্তি দিয়ে হাঙরটার উপরে ছুরির একের পর এক আঘাত করতে থাকে। ছুরির আঘাতে কয়েক সেকেন্ডের মধ্যে হাঙরটা মারা যায়। আর আলড্রিচ যখন হাঙরটার পেট চিরে ফেলে তখন ওটার ভেতর থেকে অনেকগুলো ছোট ছোট মাছ বেরিয়ে আসে, যেগুলো ওই হাঙরটা খেয়েছিল। তারপর ওরা তিনজন একেবারে পশুর মতো ওই মাছগুলোকে কাঁচাই খেতে শুরু করে দেয়। হ্যারল্ড মাংসের কিছু টুকরো নিজের মোজার ভেতরে ভরে নেয়, যাতে করে পরবর্তী 2-4 দিনে ক্ষুধা পেলে তারা ওগুলো খেয়ে কাজ চালিয়ে নিতে পারে। হাঙরটা চেরার ফলে ততক্ষণে রাফটের ভেতরে রক্ত ছড়িয়ে পড়েছিল।
ছিল। আলড্রিচ আর পাস্তেলা মিলে র্যাফটটা পরিষ্কার করে ফেলে আর যতটা রক্ত ছিল সেগুলো আবারও সমুদ্রে ফেলে দেয়। কিন্তু এমনটা করতে আলড্রিচ দেখতে পায় যে তাদের রাফটের চারপাশে ডজন খানেক হাঙর জড়ো হয়ে গেছে আর তাদের চারপাশে চক্কর কাটছে। সে ভয় পেয়ে হ্যারল্ড আর পাস্তেলাকে সতর্ক করে দেয়। হ্যারল্ড তাদেরকে জানায় যে পানিতে ছড়িয়ে পড়া রক্তের গন্ধ হাঙরদের তাদের দিকে টেনে এনেছে, কারণ হাঙর মাইলের পর মাইল দূর থেকেও রক্তের গন্ধ চিনতে পারে। ওরা এখন আমাদের শিকার করতে চায়, তাই এখন থেকে আমাদের খুবই সাবধানে থাকতে হবে। হাঙরের ভয়ে তারা তিনজন চুপচাপ র্যাফটের ভেতরেই বসে থাকে। আর এখন মাঝরাতে হ্যারল্ড সতর্ক অবস্থায় সমুদ্রের উপরে কড়া নজর রাখছিল যখন পাস্তেলা আর আলড্রিচ ঘুমাচ্ছিল। সেই সময় হঠাৎ করে আলড্রিচের ঘুম ভেঙে যায় আর সে সমুদ্রের পানি দিয়ে নিজের মুখ ধুতে থাকে, কিন্তু ঠিক তখনই তার মুখ থেকে যন্ত্রণাদায়ক চিৎকার বেরিয়ে আসে। আসলে র্যাফটের নিচে একটা হাঙর ওত পেতে বসেছিল আর সুযোগ পেতেই সে আলড্রিচের হাত কামড়ে ধরেছিল। কিন্তু আলড্রিচ পুরো শক্তি দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নেয়, তবে ততক্ষণে তার হাত খুবই বাজেভাবে ক্ষত বিক্ষত হয়ে গেছে। তার চিৎকার শুনে পাস্তেলা ঘাবড়ে যায় আর কিছু না ভেবেই সমুদ্রের দিকে এলোপাথারি গুলি চালাতে থাকে। হ্যারল্ড সাথে সাথে চিৎকার করে বলে যে থামো পাস্তেলা, বন্ধ করো এইসব। হ্যারল্ড দেখতে পায় যে হাঙরের হামলায় আলড্রিচের হাতে গভীর ক্ষত তৈরি হয়েছে, তাই সে দেরি না করে তার ক্ষতের উপরে রুমাল খুবই কষে বেঁধে দেয় যাতে করে রক্ত পড়া বন্ধ হতে পারে। আর এভাবে অনাহারে আর সাহায্যের অপেক্ষায় অনেক দিন কেটে যায়, কিন্তু এখন পর্যন্ত না তো কোনো সাহায্য এসেছে না তারা কোনো তীরের দেখা পেয়েছে। তারা খাবার আর পানি ছাড়া এতটাই দুর্বল হয়ে পড়ে যে তাদের এখন হ্যালুসিনেশন বা মতিভ্রম হতে শুরু করে। এভাবে আরও 15 দিন কেটে যায়। পাস্তেলা বসে বসে খুবই মনোযোগ দিয়ে নিজের বন্দুকটার দিকে তাকিয়ে থাকে। আলড্রিচ এটা দেখে ভয় পেয়ে যায়, কারণ সে ভেবেছিল যে পাস্তেলা হয়তো নিজের উপরে বা তাদের উপরেও গুলি চালিয়ে দিতে পারে। তাই সে পাস্তেলার কাছে বন্দুকটা চাইতে থাকে। পাস্তেলা আলড্রিচের মনের ভয়টা বুঝতে পারে, তাই সে আলড্রিচের হাতে তার বন্দুকটা তুলে দিতে দিতে দুর্বল গলাতে বলে যে চিন্তা করো না, আমি কোনো ভুল কাজ করব না কখনোই। তো এখন হাতে বন্দুক পাবার পরে আলড্রিচ তার বন্দুকটা ঘুমন্ত হ্যারল্ডের দিকে তাক করে। এটা দেখে পাস্তেলা রীতিমতো কেঁপে ওঠে। সে ভয় পেয়ে জিজ্ঞাসা করে, এটা তুমি কি করছো? আলড্রিচ তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলে যে খাবার না পেলে আমরা মারা যাব, তোমার খাবার চাই কি না? পাস্তেলা বুঝতে পারে যে আলড্রিচ খিদে মেটানোর জন্য হয়তো হ্যারল্ডকে মেরে ফেলতে চাইছে, তাই সে তাকে আটকাতে যাবে তার আগেই আলড্রিচ গুলি চালিয়ে দেয়। কিন্তু তার লক্ষ্য আসলে হ্যারল্ড ছিল না, বরং র্যাফটের কিনারায় বসে থাকা একটা সিগাল ছিল। গুলির শব্দে হ্যারল্ডের ঘুমও ভেঙে যায়। তখনই সে বুঝতে পারে যে তারা সবাই মিলে একটা সিগাল শিকার করেছে। সে কারো পরোয়া না করে পানিতে সাথে সাথে লাফিয়ে পড়ে যাতে মরা পাখিটা রাফটে আনতে পারে। সে ঢেউয়ের সাথে লড়াই করে পাখিটার কাছে পৌঁছায়, কিন্তু যখনই হ্যারল্ড ওই সিগালটাকে ধরে ফেলে তখনই সামনে থেকে একটা বড় হাঙর চলে আসে। পাস্তেলা আর আলড্রিচ হাঙরটাকে দেখে ফেলে আর আলড্রিচ চিৎকার করে বলে যে চিফ, তাড়াতাড়ি করুন, আপনার পেছনে হাঙর আসছে। হ্যারল্ড সিগালটাকে ধরে প্রাণপণে সাঁতার কেটে র্যাফটের দিকে আসার চেষ্টা করতে থাকে। একদিকে ছিল তাদের পেটের ক্ষুধা, আরেকদিকে ছিল মৃত্যু। আলড্রিচ হ্যারল্ডের দিকে দ্রুত এগিয়ে আসতে থাকা ওই হাঙরটার উপরে গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু তার বন্দুকের স্লাইডার জ্যাম হয়ে যায়। হাঙর এখন হ্যারল্ডের খুবই কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু হাঙরটা হ্যারল্ডকে নিজের কবলে নেবার আগেই কোনো রকমে আলড্রিচ আর পাস্তেলা তাকে টেনে আবারও রাফটের উপরে তুলে ফেলে। এরপর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে আর অনেক দিন অভুক্ত থাকার পরে আলড্রিচ, পাস্তেলা আর হ্যারল্ড ওই সিগালের মাংস দিয়ে নিজেদের খিদা কিছুটা হলেও মিটিয়ে নেয়। মৃত্যু আর ক্ষুধার সাথে লড়াই করতে করতে ততদিনে 20 দিন কেটে গেছে। হ্যারল্ড গভীর ঘুমে এই বোটের মধ্যেই শুয়ে থাকে আর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় যে ক্ষুধা আর তৃষ্ণায় কাতর হয়ে আলড্রিচ আর পাস্তেলা দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। অথচ হ্যারল্ড তাদেরকে পালা করে পাহারা দিতে বলেছিল। এটা দেখে হ্যারল্ড প্রচণ্ড রেগে যায় আর সে দুজনকে জাগিয়ে তুলে প্রচণ্ড বকাঝকা করতে থাকে। কিন্তু হ্যারল্ডের এমন চিৎকার চেঁচামেচি আলড্রিচের একেবারেই পছন্দ হয় না। সে রেগে গিয়ে বলে যে গত 2 দিন ধরে বাতাস তো চলছেই না, র্যাফট তো ওখানে আটকে আছে, এমন অবস্থায় পাহারা দিয়ে কী লাভ? আলড্রিচের ব্যবহারে হ্যারল্ডের রাগ আরও বেড়ে যায়। দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায় আর আলড্রিচ হ্যারল্ডকে দোষ দিয়ে বলে যে এই বিশাল সমুদ্রে তোমার কারণেই তো আমরা ফেসে গেছি, কারণ তুমি বিমান ভুল পথে চালিয়েছিলে আর এখন আমরা কোথায় আছি কেউ জানি না।
তোমার ম্যাপ আর দিক নির্দেশনার পুরো হিসাব শুধুমাত্র তোমার অনুমানের উপরেই টিকে আছে। আলড্রিচ রেগে হ্যারল্ডকে চিৎকার করে আরও বলে যে আমাদের এই বিশাল সমুদ্রের মাঝে তুমি হারিয়ে ফেলেছ, এই কাজটা তুমি করেছ, তোমার ভুলের খেসারত আমাদের সবাইকে দিতে হচ্ছে। এই কথা শুনে হ্যারল্ডের সেই দিনটার কথা মনে পড়ে যায় যখন তারা বিমানের ভেতরে ছিল আর দিক হারিয়ে ফেলেছিল। আসলে সেদিন সত্যি সত্যি হ্যারল্ড যখন বিমান ওড়াচ্ছিল তখন প্রচণ্ড গরম আর ক্লান্তির কারণে কিছুক্ষণের জন্য তার চোখ লেগে গিয়েছিল। হ্যারল্ডের এটাই সবচেয়ে বড় ভুল হয়েছিল, কারণ তারা ওই পয়েন্ট থেকে অনেকটাই এগিয়ে যায় যেখানে তাদের বিমানের দিক পরিবর্তন করার কথা ছিল। আর যতক্ষণে হ্যারল্ড তাদের বিমানটা ঘোরায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ বিমানের ফুয়েল শেষ হয়ে যায় আর তাদের ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়। হ্যারল্ড দুঃখ ভরাক্রান্ত মনে এই কথা পাস্তেলা আর আলড্রিচকে সবকিছু জানিয়ে দেয়। তার চেহারায় অনুশোচনা একেবারে স্পষ্ট ফুটে ওঠে। সে আলড্রিচ আর পাস্তেলাকে বলে যে তোমরা ঠিকই বলেছ, আমি এমন একজন পাইলট যে কিনা নিজের জাহাজটাই হারিয়ে ফেলেছি আর নিজের সাথে সাথে তোমাদের জীবনটাও ঝুঁকিতে ফেলে দিয়েছি। আমি জানি না এই ভুলের মাসুল আমি কিভাবে দেব, তোমরা যদি পারো আমাকে প্লিজ মাফ করে দিও। হ্যারল্ডের অনুশোচনা দেখে আলড্রিচ আর পাস্তেলার রাগ একেবারে ঠান্ডা হয়ে যায়। তারপর আলড্রিচ ম্যাপ দেখে বলে যে হতে পারে এই ম্যাপ পুরোপুরি সঠিক নয়, কিন্তু আইল্যান্ডে পৌঁছানোর আমাদের শেষ ভরসা এই ম্যাপটাই, কারণ ততক্ষণে বাতাসও একেবারে থেমে গিয়েছিল, যার ফলে তাদের রাফট একেবারেই নড়ছিল না। এটা দেখে পাস্তেলা বলে যে মনে হয় আমাদের বাতাস এখন নিজেদেরকেই বানাতে হবে। তখনই হ্যারল্ডের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে নিজের জুতোর উপরের অংশটা কেটে দুটো বৈঠা বানিয়ে ফেলে। তারা জুতোর সোল বা তলাকে বৈঠার মতো ব্যবহার করে তাদের রাফটাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকে। এভাবে 30টা দিন কেটে যায় আর টানা ক্ষুধা আর তেষ্টায় ভুগতে থাকা তাদের তিনজনের শরীরে এখন আর একটুও শক্তি অবশিষ্ট ছিল না। তারা একেবারে মরার মতো পড়েছিল, কিন্তু সেই সন্ধ্যায় হঠাৎই আকাশে ঘন কালো মেঘ জমে ওঠে। হয়তো এখন বৃষ্টি হবে, তাই তিনজনের চোখে আবারও বেঁচে থাকার আশা ফিরে আসে। আর কিছুক্ষণের মধ্যে ঝুম বৃষ্টি শুরুও হয়ে যায়। এই বৃষ্টি তাদের অনেক দিনের তৃষ্ণা মিটিয়ে দেয়। তারা আগামী কিছু দিনের জন্য অল্প অল্প করে পানি জমিয়েও ফেলে। আর তখনই আবহাওয়া রূপ বদলাতে শুরু করে। হ্যারল্ড উপরের দিকে তাকায়, কারণ ততক্ষণে মেঘগুলো আলাদা দিকে ভেসে যাচ্ছিল। তার কাছে এই সব কিছুই একটা সমস্যা মনে হয়। সে বলে যে আমার কিন্তু এটা ভালো লাগছে না, কারণ মেঘ উল্টো দিকে যাচ্ছে, হয়তো কোনো ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। আর তারা কিছু বুঝে ওঠার আগেই বাতাস আরও জোরে বইতে শুরু করে। হ্যারল্ড হাঁক দিয়ে বলে যে তৈরি থাকো বন্ধুরা, ঝড় এসে গেছে। হ্যারল্ড একটা লাইফ জ্যাকেট আলড্রিচের দিকে ছুড়ে দেয় আর বলে যে এটা ধরো, মনে আছে তো, তুমি কিন্তু সাঁতার জানো না। তখনই পানিতে একটা বিশাল ঢেউ ওঠে আর ওটা আছড়ে পড়তেই পুরো নৌকাটাই উল্টে যায়। তিনজনই সমুদ্রে পড়ে যায় আর তারা সেই উত্তাল ঝড়ে নিজেদের সামলানোর প্রাণপণ চেষ্টা করতে থাকে। এই হট্টগোলের মধ্যে পাস্তেলা তাদের চোখের আড়াল হয়ে যায়। হ্যারল্ড যখন চারিদিকে নজর ঘোরায় তখন তাকে কোথাও খুঁজে পায় না। ঘাবড়ে গিয়ে সে তার নাম ধরে চিৎকার করে, কিন্তু তাতেও কোনো উত্তর মেলে না। চারিদিকে শুধু বড় বড় ঢেউ দেখা যাচ্ছে। আর অনেকক্ষণ ধরে পাস্তেলাকে ডাকার পরে আলড্রিচ যখন পেছনে ফিরে সে দেখতে পায় যে পাস্তেলা তাদের র্যাফটার অন্য পাশে ধরে রেখেছে। আর আলড্রিচ এটা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তো এরপর সবাই ওই র্যাফটাকে সোজা করে আবারও ওটার উপরে উঠে পড়ে। আর পরদিন এই তিনজন একেবারে রাফটের মধ্যে মৃত লাশের মতো পড়েছিল, কারণ ততদিনে তাদের শরীর শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে গেছে আর চোখে মুখে শুধু হতাশাই দেখা যাচ্ছে। পাস্তেলা প্রশ্ন করে যে আমাদের মধ্যে যদি কেউ আগে মরে যায় তাহলে তার লাশটার কি হবে। হ্যারল্ড একটু ম্লান হেসে বলে যে আলড্রিচ, তুমি তো সবসময় খাবার খেতে অনেক পছন্দ করতে, তাই না? যদি তোমার আগে আমি মারা যাই তাহলে তুমি আমার লিভার বা হার্ট খেয়ে নিও। হ্যারল্ড আরও বলে যে যদি আমরা কোনোভাবে এই বিপদ থেকে প্রাণে বেঁচে যাই তাহলে আমি তোমাদের দুজনকেই মেডেল পাইয়ে দেব, কিন্তু হয়তো আমি যদি বেঁচে যাই তাহলে তোমাদের মেডেল দিতে পারলেও আমার হয়তো কোর্ট মার্শাল হতে পারে। এই কথা শুনে আলড্রিচ আর পাস্তেলা বলে যে আমাদের মনে হয় না যে চিফ আপনি এমন কিছু করেছেন যার কারণে আপনার কোর্ট মার্শাল হওয়া উচিত। এই কথা শুনে খুশিতে হ্যারল্ডের চোখ ভিজে আসে, কারণ তার দুই সহকর্মী এই কঠিন মুহূর্তেও তার উপরে ভরসা রেখেছে। তো এখন আলড্রিচ বলে যে মানুষ নিজের জীবনটাকে সুন্দর করার কতই না সিদ্ধান্ত নেয়, কিন্তু মানুষের জীবনের আসল সিদ্ধান্ত সবসময় উপরওয়ালার হাতে থাকে।
তাই আমাদের এখন আফসোস করার কোনো দরকার নেই। তখন পাঁচতলা কোনো রকমে সাহস সঞ্চয় করে আর উঠে বসে। সে বলে, যদি এটা উপরওয়ালার ইচ্ছাই হয়ে থাকে তাহলে এর মানে উনি চান যে আমরা আমাদের সফরটা শেষ করি। আমরা এত দূর এসে এভাবে হার মানতে পারি না। সৃষ্টিকর্তা আমাদের বাঁচিয়ে রেখেছে আমাদের লড়াই করার জন্য। পাঁচতলার এই কথা শুনে হ্যারেল্ড আর আলরিচের সাহস ফিরে আসে। তারা তিনজন নিজেদেরকে সামলায় আর শুয়ে শুয়ে নিজেদের হাতকে বৈঠার মতো ব্যবহার করতে থাকে, যাতে করে তাদের রাফট কিছুটা হলেও সামনে এগোতে পারে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তারা হাঁপিয়ে যায়, হাত অবশ হয়ে যায় আর ধীরে ধীরে তাদের মনোবল আবারও ভাঙতে শুরু করে। তারা নিস্তেজ হয়ে এবার র্যাফটে শুয়ে পড়ে আর হ্যারেল্ড দেখতে পায় যে পাঁচতলা অনেকক্ষণ একেবারেই নড়াচড়া করছে না। সে তাকে 2-3 বার ডাকও দেয়, কিন্তু কোনো উত্তর পায় না। হ্যারেল্ডের মনে হয় যে হয়তো পাঁচতলা আর বেঁচে নেই। সে ধীরে ধীরে আলরিচকেও ইশারা করে এই ব্যাপারটা বলার চেষ্টা করে। তারা এটা বুঝতে পেরে দুজনে প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু তখনই পাঁচতলা নিজের চোখের পাতা ফেলে। এটা দেখে হ্যারেল্ড আর আলরিচ অনেক খুশি হয়ে যায়। তো কিছুক্ষণ পরে আলরিচ হঠাৎই একটু দূরে সবুজ গাছপালা দেখতে পায়। সে সাথে সাথে হ্যারেল্ডকে ব্যাপারটা জানায়, আর এটা শুনে হ্যারেল্ড আর পাঁচতলা ওদিকে তাকায়। সামনের দৃশ্য দেখে তারা সবাই খুশিতে পাগল হয়ে যায়। হ্যারেল্ড চিৎকার করে বলে যে আমরা সফল হয়েছি বন্ধুরা, আমরা মৃত্যুকে হার মানিয়ে দিয়েছি। তাদের সামনে আসলে একটা দ্বীপ দেখা যাচ্ছিল যার নাম ছিল পুকা পুকা আইল্যান্ড। তো যেভাবেই হোক তারা অনেক কষ্ট করে বাকি পথটুকু পার করে ফেলে আর সেই দ্বীপের তীরে পৌঁছে যায়। তাদের নিজেদের বিশ্বাসই হচ্ছিল না যে তারা এখনও বেঁচে আছে। আর প্রায় 34 দিন ধরে তারা বিশাল সমুদ্রে প্রায় 1000 মাইলের পথ পাড়ি দিয়েছিল, আর অবশেষে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তারা মাটিতে পা রেখেছে। হ্যারেল্ডকে পরবর্তীতে তার সাহসিকতার জন্য নেভি ক্রস দিয়ে সম্মান জানানো হয়, যা কিনা আমেরিকার সবচেয়ে বড় সামরিক অ্যাওয়ার্ডগুলোর মধ্যে একটা ধরা হয়। কিন্তু এই ঘটনার পরে সে আর কখনোই বিমান ওড়ায়নি। অন্যদিকে পাঁচতলার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে সে নেভিতে নিজের সার্ভিস আর কন্টিনিউ করতে পারেনি। 1986 সালে তার মৃত্যু হয়ে যায়, আর তার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে পোড়ানোর পরে তার ছাই সমুদ্রে ভাসিয়ে দেয়া হয়, ঠিক ওই জায়গাতে যেখানে তারা জীবন আর মৃত্যুর সবথেকে বড় লড়াইটা করেছিল। এরপর আমরা জানতে পারি যে আলরিচ নেভিতে রেডিওম্যান হিসেবে নিজের ডিউটি চালু রেখেছিল, আর সামনেও নিজের ক্যারিয়ার সে নেভিতেই গড়ে তোলে। হ্যারেল্ড, পাঁচতলা আর আলরিচ এটা প্রমাণ করে দেয় যে বিপদ যতই বড় হোক না কেন, মানুষ ততক্ষণ হার মানে না যতক্ষণ না সে নিজে হার মানার সিদ্ধান্তটা নেয়। আসলে জীবনের এমন কিছু পর্যায়ে আসে যখন আমাদের মনে হয় যে রাস্তা একেবারে শেষ হয়ে গেছে, কিন্তু একটা ছোট্ট আশা অন্ধকারে আলোর মতো আমাদের এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। তো বন্ধুরা, আশা করি এই গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর আপনাদেরকেও আমি পার্সোনালি একটাই সাজেশন দেব যে অবশ্যই নিজের উপরে বিশ্বাস রাখুন, নিজে ভালো থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। এছাড়া আসলে বাংলাদেশে করার মতো আর কিছুই নাই, শুধুমাত্র নিজেকে আর নিজের পরিবারকে নিয়ে ভাবা ছাড়া। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।